আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নতুন সরকারের মন্ত্রী পরিষদ কেমন হলো? এই মন্ত্রী পরিষদ কতটা সফল হবেন, কতটা ব্যর্থ হবেন, এবং এই মন্ত্রী পরিষদের নেতৃত্বে যে দেশ পরিচালিত হবে, এ দেশ কি খুব দ্রুত সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, থাইল্যান্ডের মতো হবে, কিংবা আমেরিকা, ইউরোপের বা সুইজারল্যান্ডের মতো হয়ে যাবে, নাকি উগান্ডা, বুরুন্ডি, ইথিওপিয়া, এ সকল দেশ দীর্ঘদিন যেখানে বিশৃঙ্খলা ছিল এবং এখনো পর্যন্ত যে সকল দেশকে সভ্য মনে করা হয় না, বাংলাদেশ কি সেই পর্যায়ে যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, যারা মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন সবাইকে স্বাগতম। বেশিরভাগ যারা মন্ত্রিপরিষদের সদস্য, তাদের সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। তারা আমাকে চেনেন, আমি তাদেরকে চিনি, এবং কারো কারোর সঙ্গে সম্পর্ক এত বেশি যে আমি মন্ত্রী হলে যেমন তারা খুশি হতেন, আর তারা মন্ত্রী হওয়ার কারণে আমিও তদ্রুপ খুশি। এমন বন্ধুবান্ধবের সংখ্যা অনেক অনেক বেশি, যে কারণে আমি বলতে গেলে যে অতীতের যে কোনো সময় চাইতে বর্তমান যে সরকার আছে সেই সরকারের প্রধান তিনি, এবং তার সঙ্গে সঙ্গে অন্য যারা মন্ত্রী পরিষদের কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মঙ্গল কামনা করছি। তারা ভালো করুন, তারা ভালো করলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে। আমি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত, জাতীয় রাজনীতির সঙ্গে সেই 2001 সন থেকে জড়িত। আর যেহেতু সংসদ সদস্য ছিলাম 2008 থেকে 2014 অবধি, ফলে রাষ্ট্র ক্ষমতা, প্রশাসন যন্ত্র সব জায়গা দেখা হয়ে গেছে। ব্যক্তিগত আকর্ষণ, লোভ, লালসা এগুলো কখনো মনেই হয়নি। রাজনীতি আমাকে আসলে কেন জানি আকর্ষণ করেনি। মনের আনন্দে, মনের ইচ্ছায়, বিভিন্ন কারণে কৌতূহলবশত এমপি ইলেকশন করেছিলাম, কিন্তু 1 বছরের মাথায় আমার মোহটা চলে যায়। আমার কাছে ভালো লাগেনি, এখনো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই যে কথা বলছি, টুকটাক ব্যবসা বাণিজ্য করছি, পারিবারিক জীবনযাপন করছি, একজন সচেতন নাগরিক হিসেবে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছি, এটা ভালো লাগে। আর রাষ্ট্র ভালো মতো চলুক, কথা বলার সুযোগ দিক, এবং একটা প্রতিযোগিতা থাকুক দেশের মধ্যে, যোগ্য মানুষ যোগ্য জায়গায় স্থাপন হতে পারে, যে যা করতে চায় সেটা যেন তিনি তার যোগ্যতা অনুযায়ী করতে পারেন এবং তার প্রতিফল পেতে পারেন। মূলত এতটুকু আশা। সসম্মানে দেশে থাকতে চাই। কিংবা ধরুন একটি উমরা করতে গেলাম, পরিবার নিয়ে দেশে বাড়ি বেড়াতে গেলাম, যেন এয়ারপোর্টে হেনস্থা না হই, ব্যাগটা না কেটে নেয়, বা ওখানে দেখা গেল এসবির লোক, ডিবির লোক তারা একটু বসায় রাখলো যে দেখি আপনি কি ঠিক করছেন, এই ধরনের হেনস্থা যেন না হয়। এই জিনিসগুলো এতটুকু আকাঙ্ক্ষা, এর বেশি আসলে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ফলে অনায়াসে যে কোনো মানুষের সমালোচনা করতে পারি, আর অনায়াসে যে কোনো মানুষের প্রশংসা করতে পারি। তো সেই দিক থেকে নতুন যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ নিয়ে যে মূল্যায়নগুলো করবো, সেই মূল্যায়নে আমার ব্যক্তিগত কোনো লোভ নেই, লালসা নেই, ব্যক্তিগত কোনো ক্রোধ নেই, কামনা নাই, বাসনা নেই, কারোর প্রতি কোনো ঈর্ষা নেই। নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব, আপনাদের ভালো লাগবে। এখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন 2 গ্রুপ। এক গ্রুপ হলো বিএনপির পরীক্ষিত, পরিচিত সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এদের একটা বিরাট অংশ। এই বিরাট অংশটি কেউ ভালো, কেউ মন্দ, কেউ সৎ, কেউ দুর্নীতিবাজ, কেউ সুস্থ, কেউ অসুস্থ, এবং আমরা তাদের সবাইকে চিনি। তারা কি করতে পারেন এবং অতীতে ক্ষমতা পেয়ে তারা কি করেছেন, ভালো না মন্দ, সেটা আমরা জানি। তো কাজেই সেদিক থেকে যারা পুরনো আছেন তাদের কাছে নতুন কোনো কিছু আশা করাটা আমার কাছে বুদ্ধিমানের মতো মনে হচ্ছে না। বরং যেটা হয় কি জানেন, মানুষ যারা ভালো কাজ করে তারা যে কোনো পরিস্থিতিতে ভালো কাজ করে। আর যখন মানুষ মন্দ কাজ করে, মন্দ কাজ করার পরে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, বিপত্তির মধ্যে পড়ে, তখন সে তওবা করে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করে, জীবনে আর এই কাজ করব না। কিন্তু যেই মুহূর্তে তার বিপদ আল্লাহ উঠিয়ে নেন, তখন সে করে কি, আগে যে খারাপ কাজ করত তার চেয়ে বেশিভাবে খারাপ কাজ করে। আর যে সময়টিতে তার উপর দুর্ভোগ দুর্দশা ছিল, ওই সময়টিতে তার যে ক্ষতি হয়েছে, তার দৃষ্টিতে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তার আরো বেশি জুলুম অত্যাচার করে। এবং স্বয়ং আল্লাহ তাদের সম্পর্কে বলে যে এই লোকগুলো পশুর চেয়েও খারাপ। এবং তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেন যে আমাকে তারা এমন ভাবে ডাকে, এবং আমি যখন তাদের ডাকে সাড়া দেই, তাদের দুঃখগুলো মোচন করে দেই, পরে তারা এমন আচরণ করে মনে হয় যেন আমাকে কোনোদিন ডাকেইনি। তো বুঝতে পারছেন যে আমি কি ইন্ডিকেট করছি। অতীতের খারাপ মানুষগুলো, যারা প্রমাণিত দুর্নীতিবাজ, প্রমাণিত জুলুমবাজ, অত্যাচারী, জালেম, জাহেল, এরা কোনো অবস্থাতেই ভালো হবে না। তাদের অন্তর সিল মারা। রাষ্ট্র ক্ষমতায় বসে যে লোক খারাপ কাজ করে জীবনে,
এরা দ্বিতীয়বার ক্ষমতা পেয়ে বা কোনো পরিস্থিতিতে ভালো কাজ করেছে এরকম নজির নেই। এরকম নজির নেই, এটা জেনেটিক্যালি এভাবেই ইঞ্জিনিয়ারিং হয়ে পড়ে। তাহলে আপনার সম্ভাবনাগুলো রইল কোথায়? কেবলমাত্র তরুণ, নতুন, অথবা অতীতের যারা ভালো কাজ করেছে তাদের প্রতি তারা ভালো কাজ করবে। এখন এখানে অতীতে যারা ভালো কাজ করেছেন তারা অতীতে যে গতি নিয়ে, শক্তি নিয়ে ভালো কাজ করেছেন, বয়সের কারণে, অবস্থার কারণে, পরিবেশের কারণে তারা আগের মতো চলতে পারবেন না। একজন যেমন দেখা গেল যৌবনে সে একটা লাভ দিয়ে সে 10 হাত যেতে পারতো, এই বুড়ো বয়সে সে লাভ দিয়ে 2 হাত যেতে পারবে। ফলে তার সততা থাকবে কিন্তু আউটপুট আসবে কম। অন্যদিকে অতীতে যারা বদমাইশ, আবু লাহাব চরিত্রের, আবু জেহেল চরিত্রের, কিংবা ধরুন কারুনের চরিত্রের, লোভীব চরিত্রের, ফেরাউন চরিত্রের, তারা এই সুযোগ পেয়ে তাদের যে অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে তারা এমন একটা বিস্তৃত সিন্ডিকেট গড়ে তুলবে যে অতীতের যে কোনো সময় চেয়ে তাদের এই সিন্ডিকেটের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এর কারণ হলো তাদের মস্তিষ্ক, তাদের মন, মানে ওটার জন্য তার ফিজিক্যাল, ভালো কাজের জন্য তার ফিজিক্যাল ফিটনেস দরকার, কাজ করতে হয়। আর মন্দ কাজের জন্য শুধুমাত্র মন্দ চিন্তাই যথেষ্ট, মন্দ ডিসিশন যথেষ্ট, মন্দ পরিকল্পনা যথেষ্ট। আপনার অ্যাপিস্টেন এই যে কেলেঙ্কারি হলো আমেরিকাতে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো কাজেই পুরনোদের মধ্যে যারা খারাপ তাদের দ্বারা কি হতে পারে, আর যারা ভালো তাদের দ্বারা কি হতে পারে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে নতুন যারা সংসদ সদস্য হয়েছেন, এদের মধ্যে যারা টাউট, তারা টাউটারি করবেন। যারা ভালো, তারা ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং টাউটদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তারা হতাশ হয়ে পড়বেন, কাজ করতে পারবেন না, পদে পদে বাধাগ্রস্ত হবেন। যারা ইনোভেটিভ তারা নতুন কিছু করার চেষ্টা করবেন। যাদের পাবলিক ফেস রয়েছে, জনগণ যাদেরকে ভালো হিসাবে জানেন, তারা সত্যিকার অর্থে চেষ্টা করবেন যেন জনগণ তাদেরকে স্মরণে রাখে, এবং তাদের এই যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাকে তারা সদগায়ে জারি হিসাবে গ্রহণ করে ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন। তরুণদের মধ্যে যারা এবার প্রথম সংসদ সদস্য হলেন এবং প্রথম মন্ত্রী হলেন। এর বাইরে যে জিনিসটি হবে এই মন্ত্রী পরিষদে, এটা হলো একটা কালেকটিভ এফোর্ট। মানে আপনার যত ভালো কাজই হোক না কেন, যদি এখানে মন্দের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই মন্ত্রী পরিষদের একটা বদনাম হয়ে যাবে। আবার দেখা গেল যে ভালো যারা আছেন তরুণদের মধ্যে, তাদের সংখ্যা এত বেশি যে 2-4-10 জন মন্দ কাজ করছে, ওটাকে খোঁজও নেবে না। তো এই পুরো জিনিসটা নির্ভর করবে যিনি প্রধান নেতা তার উপরে। আমরা যে কাজটি অতীতে করেছি সেটা হলো আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশংসা করি সবসময় প্রধান ব্যক্তির, এবং আশেপাশের যত লোক আছে সব লোককে আমরা দায়ী করে যিনি প্রধান ব্যক্তি তাকে দায় মুক্তি দেই। যেমন শেখ হাসিনার কোনো দোষ নেই, সব দোষ ওয়াদুল কাদেরের উদাহরণ। এরশাদের কোনো দোষ নাই, সব দোষ শাহ মুজ্জামের। খালেদা জিয়ার কোনো দোষ নাই, সব দোষ হারিস চৌধুরীর, বা সব দোষ লুৎফুজ্জামান বাবুরের। এরকম কথা অনেকে বলার চেষ্টা করবেন। আবার এখন যারা আসছে সব দোষ অমুকের তমুকের, লেদু গেদু ধলার, তারেক রহমান সাহেব নিষ্পাপ। এই যে আমাদের কথা বলার ধরন এবং প্রকৃতি, এর কারণে আমাদের পতন হয়, এর কারণে আমরা আগাতে পারি না। যখন সত্যিকার অর্থে আপনি যিনি দলের নেতা, পালের গোদা, তাকে পয়েন্ট আউট করে সত্য কথা বলতে না পারবেন, দৃঢ়তা দেখাতে না পারবেন, সাহস না থাকবে, ততক্ষণ পর্যন্ত খোদাই শক্তি, আল্লাহর যে রহমত বরকত আপনাকে কখনো স্পর্শ করবে না। আপনি জমানের সঙ্গে প্রতারণা করবেন, চিন্তা চেতনার সঙ্গে প্রতারণা করবেন, এবং এই সংখ্যা যদি দেশে বাড়তে থাকে ব্যাপক হারে, তাহলে সেই দেশের নেতৃত্ব, সঠিক নেতৃত্ব গড়ে ওঠে না। একজনের পর একজন খারাপ নেতৃত্ব আসতেই থাকে উগান্ডার মতো। এই কারণে বেশিরভাগ মানুষ এরকম যাকে বলে ভয় পায়। আসল শয়তানকে, বড় শয়তানকে, মেজর শয়তানকে তারা বাদ দিয়ে পিসি পিসি শয়তানকে তারা সমালোচনা করে মিনমিনের ভাষায়। কিন্তু এখানে বলতে হবে ঠিক একটা ছোট কাহিনী বলে শেষ করে, যেটা আমি লিখছি। বাদশাহ হারুন আর রশিদের দাদা খলিফা আল মনসুর, মশহুর সম্রাট, যেমনি রাগী তেমনি বুদ্ধিমান সবকিছু। তো তিনি মাঝে মধ্যে দরবারে তিনি সত্য কথা শোনার জন্য লোক ভাড়া করে আনতেন, যারা মুখের উপরে টাটকা কথা বলে, সত্য কথা বলে। তো একবার এরকম তিনি কয়েকদিন কন্টিনিউয়াসলি খালি দালালি শুনতে শুনতে পাগল হয়ে গেলেন। তো বলে যে আমি আর সুস্থ থাকতে পারছি না, আমার সামনে আমার সম্পর্কে সবচেয়ে সত্য কথা বলতে পারে এইরকম একজন লোককে নিয়ে আসো। তো ওই সময়টাতে একজন বিখ্যাত আলেম ছিলেন, ওয়াসিল ইবনে আতা রহমতুল্লাহ আলাইহে, মদিনার অধিবাসী। তো তিনি তখন বাগদাদে আসছেন বেড়াতে।
লোকজন বললো যে ওয়াসিল ইবনে আতার সে যোগ্যতম লোক নাই, তিনি আছেন, আপনি চাইলে তাকে আনতে পারি। তো ওয়াসিল ইবনে আতাকে আনা হলো, বড় কাহিনী। তো সেই দরবারে তিনি অনেকক্ষণ থাকলেন এবং একটা সময় খলিফা আল মনসুর জিজ্ঞাসা করলেন যে আমি কেমন মানুষ, আমার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তো ওয়াসিল ইবনে আতা বললেন, আপনি হলে সবচেয়ে বড় শয়তান, এবং সকল শয়তান, আপনার প্রজাতন্ত্রের যত শয়তান আছে সব শয়তানের সর্দার। আপনার কারণেই তারা শয়তানি করার সুযোগ পায়, আর সেই শয়তানদের শয়তানির কারণেই আপনি এখানে বসে বসে কখনো নীতি কথা বলেন, কখনো ভণ্ডামি করেন, কখনো যাকে বলা হয় নিজেকে খুব বড় করে জাহির করেন, এবং আপনার দ্বারা এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো খলিফা আল মনসুর বললেন যে আমি সত্য কথা শোনার জন্য একে এনেছি, কিন্তু এই এত সত্য কথা বলছে আমি আর ধৈর্য রাখতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। চিৎকার করে উঠলেন যে তুমি, আপনারা মানে দরবারের লোককে বললো যে একে সরাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। তো দ্যাট ইজ দ্য ট্রুথ অফ দ্য হিস্ট্রি, এটা আমার কথা নয়। তারপরে তো ইমাম গাজ্জালি সাহেবের কথা শুনেছেন, তার বই ইহইয়া উলুমুদ্দিন, সেই বইতে এই কাহিনীটি বর্ণনা করা আছে। তা আপনি আমি কি ওয়াসিল ইবনে আতার মতো ওইভাবে বলতে পারবো? আর ওইভাবে বলতে পারলেই সাম্রাজ্যে একজন খলিফা আল মনসুর তৈরি হবে, সাম্রাজ্যে একজন হাদি তৈরি হবে, আল মনসুরের ছেলে। সাম্রাজ্যে একজন হাদির পরে তার সন্তান খলিফা হারুন আল রশিদ তৈরি হবে, হারুন আল রশিদের পরে খলিফা আল মামুন তৈরি হবে। আদারওয়াইজ আমাদের দেশে উগাতা, বুগাতা, কুকাতা, চুগাতা এরকম টাইপের নেতা তৈরি হবে, আর দেশ হয়ে যাবে উগান্ডা, বুগান্ডা, চুগান্ডা, এরকম একটা দেশ হয়ে যাবে। ফলে পুরো জিনিসটাই নির্ভর করছে আপনার আমার উপর, জনগণ, হাউ উই আর এক্সপেক্টিং, আমরা কি আশা করছি, হাউ উই আর পারফর্মিং, এবং হাউ উই আর অ্যাক্টিং অ্যান্ড রিঅ্যাক্টিং, এগুলোর উপরে কিন্তু নির্ভর করে। আরো অনেক গল্প আছে, আস্তে আস্তে বলবো, নতুন সরকার আসলে তো আস্তে আস্তে বলবো। কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর মানে নিয়ামত, বরকত এমনি এমনি আসে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।